হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা স্কুল সার্ভিস গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে ডেলি আমরা সোম থেকে শুক্রবার পর্যন্ত প্র্যাকটিস ক্লাস করছি, যাতে 20টা করে প্রশ্ন থাকছে। এবং এই কোশ্চেনগুলো তোমাদের যে সিলেবাস আছে গ্রুপ সির এবং গ্রুপ ডির, যে এই টপিকগুলো আছে সেইগুলোকে বেস করেই হচ্ছে আমাদের প্রশ্নগুলো বানানো। ওকে, চলো শুরু করা যাক। দেখো, তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও, তুমি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো। এখানে হচ্ছে সমস্ত এই ক্লাসের পিডিএফগুলো আমরা এখানে শেয়ার করে থাকি, প্লাস আরও এক্সাম রিলেটেড বিভিন্ন ডকুমেন্টস, মানে বিভিন্ন হচ্ছে তোমার নোটস আমরা হচ্ছে এই টেলিগ্রামে শেয়ার করে থাকি। ওকে, আচ্ছা, আর একটা জিনিস যেটা বলার, তোমাদের যে সিলেবাসে এক্সেপশনাল কিছু টপিক আছে, যেমন হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি বা এই ধরনের যে জিনিসগুলো আছে তোমরা জানো অলরেডি, সেগুলো হচ্ছে তার একটা, আমরা মার্কেটে খুব একটা বেশি বই নেই বলে আমরা নিজেরা কিছু একটা টপিক, প্রত্যেকটা টপিক থেকে আমরা প্রায় 200-250 করে কোশ্চেনের উপরে নোট বানিয়েছি। সেই নোটগুলো তুমি পেয়ে যাবে হচ্ছে এই ফ্রি পিডিএফ সেকশানে। ঠিক আছে ভাই, চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, এই মক টেস্টের ব্যাপারে ক্লাসের শেষে আলোচনা করব, আগে আমরা ক্লাসটা করে নিই। দেখো, ফার্স্ট প্রশ্ন কি আছে দেখো। ফার্স্ট প্রশ্ন আছে, বার্ষিক সরল সুদে একটি নির্দিষ্ট হারে বিনিয়োগ করা মূলধন সুদে মূলে 7 বছরে এত টাকা এবং 11 বছরে এত টাকা হয়, বিনিয়োগকৃত মূলধন নির্ণয় করো। দেখো, 7 বছরে ভাই এত টাকা হয়ে গেছে, মানে 7 বছরে তার মধ্যে আমাদের প্রিন্সিপালটা আছে, আসলটা আছে এবং 7 বছরের সুদ আছে। আর 11 বছরে যখন বলছে এত টাকা হয়ে গেছে, 11 বছরের মধ্যেও কি আছে বলো, আসল টাকাটা আছে এবং 11 বছরের সুদ আছে। তাহলে আমরা যদি লাস্টটা নেই, তাহলে এই যে টোটাল অ্যামাউন্ট, 11 বছরের অ্যামাউন্টের মধ্যে কি আছে বলো, প্রিন্সিপাল আছে আর সিম্পল ইন্টারেস্ট কত বছরের জন্য আছে, 11 বছরের জন্য। সেটা কত আছে স্যার? টোটাল 18,906 টাকা। ঠিক আছে, আর এখানে কি দেওয়া আছে বলো, 7 বছরে, 7 বছরের জন্য যে অ্যামাউন্টটা হয়েছে সেখানে কি আছে, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট 7 বছরের জন্য আছে। তাহলে সেটা কত হলো বলো, 14,145, দেখো 22। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, স্যার কি পাবো এখানে? বাদ দিয়ে দিলে দেখো প্রিন্সিপালটা বাদ চলে যাবে। 11 বছরের সিম্পল ইন্টারেস্ট থেকে 7 বছরের সিম্পল ইন্টারেস্ট বাদ দিলে আমরা পাবো 4 বছরের সিম্পল ইন্টারেস্ট। সেটা কত হবে দেখো, বাদ দাও, এটা 4 হবে, এটা কত হবে 8, এখানে 8 থেকে 5 গেলে দেখো 3, আর এখানে 8 থেকে 4 গেলে এটা, এটা হচ্ছে আমরা পেলাম 4 বছরের সিম্পল ইন্টারেস্ট। আমাদের জিজ্ঞেস করেছে আসল কত, তাহলে যে কোনো জায়গার একটা সিম্পল ইন্টারেস্ট বার করে নিলে সেখান থেকে বাদ দিয়ে দিলে আমরা কি পাবো, আসল পাবো। আমরা দেখো 4 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি এটা হয়, 7 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, বাই 4 হবে, আর 7 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, ইন্টু 7 হবে। এবারে তুমি এটাকে সিম্পলিফাই করো, 4 দিয়ে কাটলে কত হবে ভাই, 4 একে 4, 0 নিয়ে 4 9 36, 4 6 দেখো 24, 7 দিয়ে গুণ করলে কত হবে, 7 6 42 এর 2, হাতে থাকলো দেখো 4, 9 7 63, আর 4 হচ্ছে দেখো 67, 7 হাতে থাকলো 6, এখানে 6 বসলো, আর এখানে 7 একে 7, দেখো 7672 হচ্ছে আমি পাচ্ছি 7 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে সেখান থেকে আমরা প্রিন্সিপাল কত পাবো দেখো, 14,522 থেকে 7,672 টাকা আমরা বাদ দেবো। দিলে কত হবে, 0, এটা হচ্ছে দেখো 5, এখানে 4 আছে, এটা 8 হবে, 13 আছে দেখো 6,850 টাকা। কারেক্ট অ্যান্সার আমাদের হবে কত, 6,850 টাকা। ঠিক আছে ভাই, চলো নেক্সট দেখো। গত বছর একটি ইলেকট্রিক বাইকের দাম ছিল কত টাকা, এত টাকা। এই বছর এর দাম 30% কমে গেছে, এই বছর ইলেকট্রিক বাইকের দাম কত? দেখো, 30% দাম কমে গেছে মানে বর্তমানে দাম কত হবে, 125,000। 30% কমেছে মানে বর্তমানে দাম কত, 70%। বর্তমান 30% কমে গেলে কত, এখন 70%। পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, এখানে দেখো দুটো শূন্য, 7 দিয়ে গুণ করলে 7 5 35, 3 আর 12 7 হচ্ছে 84, আর 3 হচ্ছে দেখো 87। 87500 হচ্ছে ভাই আমাদের কারেক্ট অ্যান্সার, 87500 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। একজন ব্যক্তি 110 মাইল প্রতি ঘন্টায় 55 কিলোমিটার মাইল বেগে গাড়ি চালায়, তারপর সে পরবর্তী 110 মাইল প্রতি ঘন্টায় 60 মাইল বেগে গাড়ি চালায় এবং তারপর সে পরবর্তী 60 মাইল 1 ঘন্টা চালায়। সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগ যখন বলবে, দু ধরনের গড় গতিবেগ বলে। এক ধরনের গড় গতিবেগের ক্ষেত্রে কি হয়, একই রাস্তা ও এত কিলোমিটার বেগে গেল, এত কিলোমিটার বেগে ফিরে এলো, সেটা একটা গড় গতিবেগ হয়। বা বলে সমান সমান রাস্তা,
হাফ রাস্তা এত কিলোমিটার বেগে গেল, হাফ রাস্তা এত কিলোমিটার বেগে গেল, এটা একটা হতে পারে। আর হতে পারে কি আলাদা আলাদা, এত কিলোমিটার গেল এত কিলোমিটার এত সময়ে, এত কিলোমিটার গেল এত সময়ে, এত কিলোমিটার গেল এত সময়, তাহলে সেখানে হচ্ছে গড় গতিবেগ কত। যখন এরকম আলাদা আলাদা থাকবে তখন সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি কি হয় স্যার? অ্যাভারেজ ভেলোসিটি হয় দেখো টোটাল ডিস্টেন্স, টোটাল দেখো কি হয় ডিস্টেন্স, মোট দূরত্ব বাই হচ্ছে দেখো টোটাল টাইম, টোটাল দূরত্ব বাই টোটাল টাইম। ঠিক আছে, তাহলে সেটাকে এবার সিম্পলিফাই করো। দেখো প্রথমে তোমাকে কি বলেছে, 110 মাইল গেছে, প্রতি ঘন্টায় 55 মাইল বেগে গাড়ি চালায়, তাহলে এখানে ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্সও গেছে 110 মাইল, এবং এখানে স্পিড কি দেওয়া আছে? 55 কিলোমিটার প্রতি মাইল বেগে। ঠিক আছে, 55 মাইল প্রতি মাইল বেগে, তাহলে সেক্ষেত্রে টাইম কত লাগবে স্যার? আমরা জানি টাইম ইকুয়াল টু কী হয়? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে 110 বাই 55, তার মানে হচ্ছে দেখো 2 ঘন্টা, 2 আওয়ার্স। এখানে তাহলে প্রথমে আমার 2 ঘন্টা টাইম লাগলো। পরে 120 মাইল প্রতি ঘন্টায় 60 মাইল বেগে গাড়ি চালিয়েছে, তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে কত? 120 মাইল, এবং 60 মাইল পার আওয়ার বেগে যদি যায় তাহলে 120 মাইল যেতে এখানে সিম্পল একবারে টাইম আমি দেখতে পাচ্ছি কত সময় লাগলো স্যার? 2 ঘন্টা লাগলো। এবারে বলেছে দেন হি ড্রাইভ দ্য নেক্সট 60 মাইলস ইন 1 আওয়ার। দেখো নেক্সট 60 মাইল গেছে হচ্ছে 1 আওয়ারে। তাহলে এবারে দেখো অ্যাভারেজ ভেলোসিটিটা আমরা কিভাবে পেতে পারি? টোটাল ডিস্টেন্স আর কত হবে? 0 হবে, যোগ করলে 6 2 8 1 দেখো কত 9, আর এখানে কত আছে? 1 আর 1 হচ্ছে দেখো 2, 200 এটা বাই টোটাল টাইম কত? দেখো এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, এখানে 1 ঘন্টা, তাহলে টোটাল টাইম হচ্ছে 5 ঘন্টা। তাহলে আমাদের এটাই হচ্ছে কি অ্যাভারেজ ভেলোসিটি। 5 5 এ 25, দেখো 5 8 এ 40, 58 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এ বি সি একটি কাজ যথাক্রমে এত 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 দিনে করতে পারে। এ দিয়ে শুরু করে এ বি সি বিকল্প দিনে কাজ করলে কত দিনে কাজ শুরু হবে? দেখো এখানে 3 জন লোক আছে বিকল্প দিনে, প্রথম দিনে এ আসবে, দ্বিতীয় দিনে বি আসবে, তৃতীয় দিনে সি আসবে, আবার আসবে এ, আবার আসবে বি, আবার আসবে সি, এইভাবে বিকল্প দিনে কাজ করবে। তাহলে সেরকম ক্ষেত্রে আমরা বলতে পারি এ হচ্ছে কত দিনে কাজ করে? এ হচ্ছে 30 দিনে একটা কাজ করতে পারে। বি কত দিনে কাজ করবে? বি হচ্ছে 40 দিন দেওয়া আছে, এবং সি দেওয়া আছে দেখো কত দিনে? সি দেওয়া আছে 50 দিনে। তাহলে টোটাল কাজের পরিমাণ বলো কত হলো? 120 নিলে হবে না? 120 নিলে হবে না। 150, 150 নিলে হবে না। 200 নিলে হবে না। দেখো নর্মালি এগুলো কো প্রাইম আছে, তাহলে 4 3 12 5 60, 600 নিতে হবে। হলো, তাহলে 0 0 কাটলে এটা কত হলো? 20 হলো। এটা কাটলে কত হবে বলো? 15 হবে। আর 0 কাটলে এটা দেখো কত হবে? 12। তাহলে 3 দিনের টোটাল কাজ কত হবে? তারা অল্টারনেট ডেতে কাজ করছে, তাহলে 3 দিনের টোটাল কাজ হবে দেখো 5 2 7, আর এখানে দেখো 2 1 3 1 দেখো কত? 47। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটা হচ্ছে এর আশেপাশে হবে। তাহলে সেটা দেখো আমরা দেখতে পাচ্ছি কত হবে? 12 15 4 15তে হবে না, 13 13 4 52, 13 7 হবে না। ঠিক আছে, 13 7 হবে না, 13 4 52 হবে না, 13তে এটা কত যাবে বলো? 13 3 39, 12তে যাবে মেবি। দেখো 12 7 84, 4 হাতে 8, 12 4 48, আর 8 হচ্ছে দেখো 56, 564। ঠিক আছে, তাহলে 12 3 এখানে কত হলো? 36 দিন হলো। আমার কাছে আর রিমেনিং কত কাজ বাকি আছে ভাই? রিমেনিং দেখো 36 ইউনিট কাজ বাকি আছে। সেটা কে আসবে? প্রথম দিনে 20 ইউনিট কাজ করতে আসবে কে? দেখো এ, তাহলে সেখানে তার 1 দিন সময় লাগলো। তাহলে 20 দিন কাজ হয়ে গেলে কাজ পড়ে আছে দেখো 16 ইউনিট। দেখো 15 ইউনিট কাজ হচ্ছে কি ও করতে পারে, কে? বি করতে পারে। তাহলে সেখানে ও আরও 1 দিন কাজটা করবে, আরও 1 দিন কাজটা করবে। তাহলে 15 ইউনিট কাজ করে নিলে 1 ইউনিট পড়ে থাকবে, যেটা করবে হচ্ছে দেখো সি। সি এর ওই 1 ইউনিট কাজ করতে সময় লাগবে কত? সি এর এফিসিয়েন্সি 12, কাজকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? সরি, কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে সময় পাবো, তাহলে এটা হচ্ছে দেখো 12। আর এখানে টোটাল কত সময় লাগলো? 36 37 38, 38 পূর্ণ 1/12 হচ্ছে ওদের সময় লাগবে। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, লাল সবুজ নীল কলম সম্বলিত একটি ব্যাগে প্রদত্ত ক্রমে লাল নীল এবং সবুজ কলমের অনুপাত ছিল 7:4:9। ব্যাগে মোট কলমের সংখ্যা 320 হলে তাদের কতগুলো লাল? দেখো লাল কত আছে? লাল নীল এবং সবুজ লাল আছে দেখো 7, টোটাল কত? 7 4 11 9 হচ্ছে কত? 20, আর এখানে টোটাল কত আছে দেখো? 320 আছে। তাহলে সিম্পলিফাই করলে 0 কাটো, 3 16, তাহলে কত হবে? 1 1
টু হবে কারেক্ট অ্যান্সার, 112, 16 সাথে 112, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। নেক্সট দেখো ভাই, দেখো অনুপাত থেকে অঙ্ক, 4200 টাকা এ বি সি এর এরূপভাবে ভাগ করা হয় যাতে এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি হচ্ছে 6:5, তাহলে বি কত অংশ পাবে? প্রথমে আমাদের করতে হবে এইটা, যে ওদেরকে প্রথমে আনতে হবে একই অনুপাতে আনতে হবে ভাই, এ বি এবং দেখো সি। তাহলে এ অনুপাত বি কত? এ অনুপাত বি হচ্ছে কত? 2:3, আর বি অনুপাত সি কত আছে? বি অনুপাত সি দেখো দেওয়া আছে কত? 6:5। তাহলে সেখানে আমরা এ অনুপাত বি অনুপাত সি কত হবে? দেখো গুণ হবে কিভাবে? দ প্রসেস, এইটা গুণ হবে আর এটা গুণ হবে, তাহলে 6 2 কত হবে? 12 হবে, 6 3 কত হবে? 18 হবে, আর 5 3 কত হবে? 15। এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, 3 কাটো, 3 4 12, 3 6 18, আর 3 5 স্যার 15। এবার বলেছে বি কত টাকা পাবে? বি পাবে স্যার কত? 6 ইউনিট পাবে। কতর মধ্যে? 6 4 11, 5 হচ্ছে কত? 16। আর এখানে কত টাকা টোটাল ভাগ হবে? 42, 4200 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 কাটলে 2 3 6, 2 8 16, 8 কাটলে দেখো 8 5 40, 8 2 16, 8 5 40। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কত? কোথাও ক্যালকুলেশন ভুল করেছি? বি কত অংশ পাবে, তাই তো? 2:3 আর হচ্ছে 6:5, 6 2 12, 6 3 18, 5 3 15, 3 4 12, 3 6 18, 3 5 15, 6 4 10। ও হো, এখানে নিচে 15 হবে ভাই, এখানে ভুল করে ফেলেছি, তাই না? এটা হচ্ছে কত? 15, এটা হচ্ছে 4, পার্সেন্টেজ মানে কত হবে? আচ্ছা পার্সেন্টেজ বলছি, সরি, এখানে কত আছে? 4200 টাকা ভাগ হবে ওদের মধ্যে। তাহলে এখানে কত হবে? 15 2 30, 15 3 45, 5 4 কেন হবে? বি তো 6/15 হবে, তাই না? দেখো 3 2 6, 3 5 15, 5 কাটলে দেখো 5 8 40, 5 4 20, 0। 2 দিয়ে গুণ করলে দেখো 4 2 8, 8 2 16, 0, 1680 টাকা, তাই না? 1680 টাকা পাবে স্যার কে? বি পাবে 1680 টাকা। নেক্সট দেখো, অজয় 11 কিমি প্রতি ঘন্টা বেগে নয় বেগে হবে, বেগে স্থির জলে তার নৌকা চালাতে পারে। স্রোতের গতিবেগ যদি এত হয় তাহলে স্রোতের অনুকূলে 54 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? দেখো স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিম ভেলোসিটি মানে কি হয় স্যার? বোট প্লাস হয় দেখো স্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিম ভেলোসিটি হচ্ছে কত? 11 আর 7 হচ্ছে কত? 18 কিমি প্রতি ঘন্টা। এবারে বলেছে স্রোতের অনুকূলে 54 কিমি যেতে, তাহলে সময় মানে কি? সময় মানে স্যার ডিস্টেন্স, ডিস্টেন্স বাই হচ্ছে দেখো স্পিড। ডিস্টেন্স হচ্ছে কত? এখানে 54, আর স্পিড হচ্ছে মানে অনুকূলের গতিবেগ কত? 18, তাহলে 18 3 হচ্ছে দেখো 54, তাহলে আমরা বলবো 3 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই, দুই ছেলের মধ্যে বড় ছেলের বয়স ছোট ছেলের বয়সের 3 গুণ। 9 বছর আগে বড় ছেলের বয়স ছোট ছেলের বয়সের 5 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত? দেখো সিম্পল অপশান টেস্ট করবো এখানে, আর অন্য কোনো কাজ করবো না আমরা। কিভাবে? দেখো দুই ছেলের মধ্যে বড় ছেলে এবং ছোট ছেলের বয়সের 3 গুণ, 9 বছর আগে বড় ছেলের বয়স ছোট ছেলের বয়সের 5 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত? দেখো বড় ছেলের বয়স ছোট ছেলের বয়সের 3 গুণ, মানে এটাই হচ্ছে আমাদের বর্তমান বয়স, এটা। তাহলে আমাদের দেখো প্রত্যেকে 3 গুণ দেওয়াই আছে, 15 3 45, 12 3 36, 17 3 51, 18 3 54। এবারে বলেছে 9 বছর আগে, 9 বছর আগে এটা কত ছিল স্যার? 6 ছিল। এটা কত ছিল? দেখো 9 বাদ দিলে, এখান থেকে 9 বাদ দিলে কত? 9 6 15, মানে দেখো 36। 9 বছর আগে বড় ছেলের বয়স ছোট ছেলের বয়সের 5 গুণ ছিল, এটা কি স্যার 5 গুণ হলো? 5 গুণ হলো না, অতএব এই অপশানটা হবে না, তাই তো? ঠিক করলাম। 9 বছর আগে দেখো 9 6 15, ঠিক আছে। এবার দেখো 9 বছর আগে এটা কত ছিল? এটা ছিল দেখো হচ্ছে 3। 9 বছর আগে এটা কত ছিল? এখান থেকে যদি আমরা 9 বাদ দিই কত গুণ হবে? 5 গুণ দেখাতে হবে আমাদেরকে, তো 9 বাদ দিলে কত হবে? দেখো এটা কত হচ্ছে? 25, সরি 9 7 16, 27, এটা হবে না। পরেরটা দেখো 17 এবং 51, 17 থেকে 9 বাদ দিলে কত হবে? 9 8 17, 8, আর এখান থেকে 9 বাদ দিলে কত হবে? এখান থেকে 9 বাদ দাও, এখান থেকে 9 বাদ দিলে হবে না ভাই, কারণ এখান থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 42, এটা হচ্ছে না। তাহলে দেখো অপশান ডি পড়ে আছে, ডি উত্তর হবে। তুমি দেখো এখানে 9 বছর আগে এর বয়স কত ছিল? 9, আর ওখান থেকে যদি 9 বাদ দিই কত হবে? দেখো 45, তাহলে এটা এর কত গুণ হলো? দেখো 5 গুণ হলো। সেটাই হচ্ছে প্রশ্নতে বলা আছে, 9 বছর আগে ছোট ছেলের বয়স ছোট ছেলের বয়সের 5 গুণ হচ্ছে বড় ছেলের বয়স, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
দেখো এটা আমাদের অপশান টেস্ট করতেও একটু সময় লাগলো, যেহেতু একদম শেষে অপশান দেওয়া আছে। যে কোনো প্রশ্নে এরকম অঙ্কতে যদি অপশান টেস্টের যেটা সঠিক হবে সেটা যদি একদম শেষে দেওয়া থাকে, কিছু করার নেই ভাই, সময় তোমাকে ওখানে চলে যাবে। ঠিক আছে, পরে দেখো 88 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? দেখো যে সংখ্যা 88 দ্বারা ডিভিজিবল সে হচ্ছে স্যার 11 দ্বারা ডিভিজিবল এবং সে হচ্ছে 8 দ্বারা ডিভিজিবল। ঠিক, এবারে 8 দ্বারা ডিভিজিবিলিটি তুমি চেক করো, দেখো এই সংখ্যাটা 8 দ্বারা ডিভিজিবল হবে না। 8 দ্বারা ডিভিজিবিলিটির রুল কি আছে? কোনো সংখ্যা 8 দ্বারা যে বিভাজ্য হবে তার নিয়ম কি? নিয়ম হচ্ছে স্যার লাস্ট 3টে সংখ্যা 8 দ্বারা ডিভিজিবল কিনা। ঠিক আছে, তার লাস্ট 3টে সংখ্যা 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। এটা দেখো 9, 8 একে 8, 8 2 16, 8 3 24, এটা হতে পারে। 8 একে 8, 8 2 16, দেখো 18, তাহলে এটা হবে না। 8 একে 8, 8 2 16, 8, তার মানে এটাও হতে পারে। তাহলে এই দুটো অপশানের মধ্যে এবার বাকিটা চেক করব কোনটা 11 মাল্টিপল। তাহলে 11 এর মাল্টিপল ডিভিজিবিলিটি চেক করার জন্য অল্টারনেট চেক করতে হবে। দেখো 9 9 18 4 22, আর এটা কত আছে? দেখো 9 আর 8 হচ্ছে দেখো 17। তাহলে এদের ডিফারেন্সটা কোনোভাবেই 11 দ্বারা ডিভিজিবল নয়, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তুমি চেক করো, দেখো 9 9 হচ্ছে কত? 18, আর 9 আর 8 হচ্ছে কত? 17। ওহো হো, 9 9 18 আর 8 হচ্ছে দেখো 26, আর 9 আর 6 কত হচ্ছে? দেখো 15। তাহলে বাদ দিলে কত হবে? 11 হবে। তাহলে 11টা 11 এর মাল্টিপল, 11 দ্বারা ডিভিজিবল, অতএব আমরা বলবো কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো অপশান ডি। ঠিক আছে ভাই, চলো নেক্সট কোশ্চেন দেখো। এ বি একটি কাজ 8 দিনে করতে পারে, বি 16 দিনে করতে পারে, তাহলে এ একা কাজটা কত দিনে করতে পারবে? দেখো এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এ প্লাস বি যদি একটা কাজ এক্স দিনে করতে পারে, আর শুধু ধরো বি হচ্ছে কাজটা ওয়াই দিনে করতে পারে, তাহলে এ কাজটা কত দিনে করবে বলো তো? সেটা করবো হচ্ছে এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, বা এই দুজনের মধ্যে ডিফারেন্সটা দিয়ে ভাগ করব। এটা হচ্ছে আমাদের সূত্র বলা যেতে পারে। আর তুমি নর্মালি করতে পারো এইভাবে, যে এ প্লাস বি কাজটা করতে পারে 8 দিনে, আর বি কাজটা করতে পারে স্যার 16 দিনে। টোটাল কাজের পরিমাণ স্যার 16, এফিসিয়েন্সি হচ্ছে 2, এখানকার বি এর এফিসিয়েন্সি 1, তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাদের দুজনের মোট এফিসিয়েন্সি 2, তার মানে এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি 1 হবে। তাহলে 16 ইউনিট কাজ করতে ওর সময় লাগবে 16/1। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ কাজটা করবে হচ্ছে 16 দিনে। এভাবে করতে পারো, অথবা এখানে একবারে করতে পারো 8 ইন্টু 16 বাই তাদের ডিফারেন্স কত হবে? 8, 8 8 বাদ গেল, অতএব 16 দিন হচ্ছে টাইম লাগবে। ঠিক আছে ভাই, চলো নেক্সট কোশ্চেন দেখো। রবি তার জিনিসপত্রের ক্রয় মূল্যের উপর 25% ক্ষতিতে বিক্রি করে, কিন্তু 45% কম ওজন ব্যবহার করে, তার শতকরা লাভ বা ক্ষতি কত? এরকম কন্ডিশনে আমরা কি করব, ক্রয় মূল্যের উপর 25% ক্ষতিতে বিক্রি করে, জিনিসটার দাম যদি 100 হয় সে 25 টাকা ক্ষতিতে বিক্রি করে, তার মানে সে হচ্ছে 75 টাকায় বিক্রি করে। 45% কম ওজন দেয়, যদি কেউ 100 গ্রাম আনতে আসে তাকে 45 কম দিয়ে দেয়, মানে তাকে 55 দিয়ে দেয়। এই হচ্ছে গিয়ে গল্প। এবারে এই অঙ্কটাকে কিভাবে করতে পারি আমরা, রেসপেক্টিভ সাইড গুণ করে বসাবো এবং তার আগে দেখবো যে উভয় দিকে কাটাকাটি হচ্ছে কিনা। হচ্ছে, 100 100 কাটছে, 5 11 55, আর দেখো 5 15 75, তাহলে 11 অনুপাত হচ্ছে কত? 15। কত প্রফিট হচ্ছে স্যার? 4 প্রফিট হচ্ছে। কততে? 11তে। পার্সেন্টেজ মানে ইন্টু 100। তাহলে সেই একই রকমভাবে তুমি চেক করতে পারো ইউনিট ডিজিট, 400/11 তো নর্মালি করে নিতে পারো। 11 3 33, আর হচ্ছে 70, 11 6 66, 36 পূর্ণ সামথিং, এবং হচ্ছে আমাদের প্রফিট। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি, প্রফিট হচ্ছে 36 পূর্ণ সামথিং হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। নেক্সট দেখো ভাই, দেখো এটা খুব সিম্পল এবং সিম্পলিফিকেশনের বদমাস রুল থেকে এটাকে করতে হবে। তাহলে সেই অনুযায়ী যদি দেখি আমরা কি হবে, দেখো এখানে প্লাস আছে, রেখে দাও। 6 ইন্টু 6 এর কাজটা আগে হবে, আর এখানে 6 দিয়ে ভাগ আছে, তার মানে অ্যাকচুয়ালি এই পোর্শনটুকু কত বেরোলো? 6। তার মানে এখানে 6 প্লাস দেখো 6 মাইনাস 6 বাই দেখো 5। তাহলে এটাকে যোগ করো। এবারে দেখো 6 আর 6কে লিখতে পারি আমরা কি? 12 লিখতে পারি ভাই। তাহলে 12 5 60, 60 থেকে 6 গেলে কত হবে? 54/5। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এটা। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো কি হবে এটা। সিম্পল, এটাকে তুমি স্কোয়ার করে বাদ দিতে পারো, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে বসাতে পারো। দেখো 13 প্লাস 8 মানে হচ্ছে কত? 21, ইন্টু 13 থেকে 8 গেলে কত হচ্ছে? দেখো 5, আর এখানে বাইরে অলরেডি একটা 5 আছে, প্লাস 4, এর দেখো বর্গমূল। কি হবে? দেখো এটা গুণ করো, 5 5 25 আর 21, 25 একে 25 এর 5 হাতে 2,
50 আর 2 কত হচ্ছে দেখো 52, প্লাস হচ্ছে দেখো 4, তাহলে এখানে কত হচ্ছে 529, যেটা কার বর্গমূল ভাই? এর বর্গমূল কত হবে? ইউনিট ডিজিটে ডেফিনেটলি হয় 9 থাকলে 3 হয় অথবা 7 হয়, কিন্তু এখানে 3 দিয়েই অপশান একটাই আছে, বা 23 স্কোয়ার হলে 529 হয়, আমরা সেটাকে এখানে বসাতে পারি। ওকে, নেক্সট দেখো, দেখো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, কিন্তু ম্যাটারটা হচ্ছে এর কিন্তু কোনো সূত্র ফুত্র কোনো যাওয়ার দরকার নেই, নর্মাল যোগ বিয়োগ, নর্মাল যোগ বিয়োগ করো। যোগটা কারা কারা আছে দেখো, 14 আর 7 হচ্ছে 21, 21 আর 15, 21 আর 15 36, আর 2 38, 38 আর 17, 38 আর 17 হচ্ছে কত হবে বলো? 55 হবে। ঠিক আছে, এবারে মাইনাস দেখো, -12, -17, -3, -17 আর -3 মানে -20 হলো, -20 আর 12 তাহলে কত হচ্ছে? 33, -20 সরি -20 আর এখানে হচ্ছে কত হচ্ছে? -32। ঠিক আছে ভাই, আর নিচে কত হচ্ছে দেখো, 7 2 9, দেখো 7 আর 2 9 করলেই 9 বাদ চলে গেল, আর এখানে দেখো কত আছে? 24 আছে, 24 থেকে 4 গেলে কত হবে দেখো? 20, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 23/20। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, দেখো এইগুলো দ্বারা ডিভিজিবল সম্পূর্ণ বিভাজ্য 5 অঙ্কের সর্বাধিক সংখ্যা কোনটা? আমরা সিম্পল ডিভিজিবিলিটি রুল চেক করব এবং সর্বাধিক থেকে শুরু করব। দেখো সর্বাধিককে 99, তারপরে কে আছে দেখো 97, তারপরে 96, তারপরে 94। তাহলে এর থেকে যদি শুরু করি, যে সংখ্যা, প্রথম কথা হচ্ছে এই সংখ্যাটা 12 দ্বারা ডিভিজিবল হবে না, কারণ এর শেষে 5 আছে, অতএব এটা অপশান বাদ। দ্বিতীয় সর্ববৃহৎ সংখ্যাকে 96 শূন্য এটা, তাহলে এটাকে আমরা চেক করব। এবার চেক করতে গিয়ে আমরা কয়েকটা জিনিস দেখব, সেটা কি? দেখো 22 দ্বারা যে ডিভিজিবল সে হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল এবং 2 দ্বারা ডিভিজিবল। 12 দ্বারা যে ডিভিজিবল সে 3 দ্বারা ডিভিজিবল এবং 4 দ্বারা ডিভিজিবল। ঠিক, যে 42 দ্বারা ডিভিজিবল সে 7 দ্বারা ডিভিজিবল এবং 6 দ্বারা ডিভিজিবল। এবার একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস দিয়ে চেক করলে আমাদের উত্তর চোখের সামনে চলে আসবে, সেটা হচ্ছে কি এখানে 4 দ্বারা ডিভিজিবল। 4 দ্বারা ডিভিজিবল তো স্যার এ নয়, 4 দ্বারা ডিভিজিবিলিটির রুল কি আছে ভাই? লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেটা 4 দ্বারা ডিভিজিবল। এখানে লাস্ট দুটো ডিজিট কি আছে দেখো? 50, 4 দ্বারা ডিভিজিবল নয়। দেখো একমাত্র 20 যে 4 দ্বারা ডিভিজিবল, 10ও 4 দ্বারা ডিভিজিবল নয়, আর 25 তো নয়, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমরা এমন একটা সংখ্যা পেলাম সর্ববৃহৎ যেটা 12, 22, 42, 55 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো এই অঙ্কটা তোমাকে করার আগে তোমাকে একটা ছোট একটা এক্সাম্পল দিই, কত সহজে করা যায়। দেখো কোনো জায়গাতে ধরো এরকম আছে, ধরো এরকম যদি কোনো জায়গায় থাকে না, তুমি কি এগুলো বসে বসে ভগ্নাংশে যোগ করবে নাকি? না, এগুলোর একটা ছোট প্রসেস আছে এবং এটা টাইপের একটা অঙ্ক, যে তোমাকে দেখো এরকম দেওয়া আছে 2 ইন্টু দেখো 3, এখানে তোমাকে দেওয়া আছে দেখো 3 ইন্টু দেখো 4, তারপরে দেখো 4 ইন্টু দেখো 5, তোমাকে দেওয়া আছে 5 ইন্টু দেখো 6। তোমাকে এরকম প্রশ্নও দিতে পারে কিন্তু, এরকম দিতে পারে। এরকম কেন দিলাম তোমাকে এক্সাম্পলটা, ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে ভাই কি, এখানে তুমি যখন গুণ করবে 3 ইন্টু 5 পাবে, এখানে যখন গুণ করবে দেখো 5 ইন্টু 7 পাবে, এখানে যখন গুণ করবে 7 ইন্টু 9 পাবে, এখানে যখন গুণ করবে দেখো 9 ইন্টু 11 পাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে গ্যাপ কিন্তু ভাই 2 করে আসছে, এখানে গ্যাপ দেখো 1 করে, কিচ্ছু যায় আসে না, এই গ্যাপে কিছু যায় আসে না। আমরা যে শর্টকাটটা অ্যাপ্লাই করব, ভালো করে দেখো উত্তরটা কি হবে এক লাইনে। প্রথম কাজ কি হবে স্যার? কতগুলো ভগ্নাংশ আছে চেক করে নাও। কতগুলো ভগ্নাংশ? 1 2 3 4, 4টে ভগ্নাংশ আছে, তাহলে তুমি উপরে 4 লিখে দাও, আর নিচে কি লিখবে? একদম প্রথম সংখ্যাটা 2 আর একদম লাস্ট সংখ্যাটা 6। ব্যাস, এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো 2 কাটলে 2 আর 2 3 6, তার মানে অ্যান্সার হচ্ছে 1/3। তুমি ভগ্নাংশে যোগ করে দেখে নাও, 1/3 পাবে তুমি। পরেরটা দেখো, সেই যতই ডিফারেন্স থাকুক আমরা জাস্ট কি করব, কতগুলো ভগ্নাংশ আছে গুনবো। 1 2 3 4, 4টে ভগ্নাংশ। প্রথম সংখ্যা কি আছে দেখো 3, তাহলে এখানে বসাবো 3। লাস্ট সংখ্যা কি আছে 11, তাহলে বসাবো 11। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 4/33 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল ভাই? এই হচ্ছে দুটো টাইপের প্রশ্ন হয়।
এখানে কি ভুল করেছে? এখানে কোনো ভুল করেনি, এখানে জাস্ট ভগ্নাংশটা এতটাই বড় লিখে দিয়েছে সিরিজটা, তুমি বুঝতে পারছো না এই যে ভগ্নাংশটা যখন গুনছো 1 2 3 4 এখানে তুমি গুনতে পারছো না, কিন্তু এখানেও গোনা যায়। কিভাবে? ভালো করে বোঝো। সেটা হচ্ছে আচ্ছা দেখো দেখি আমি এটা সাজিয়ে দিই তোমাকে। ধরো এখানে আছে কত? 2 আছে প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20। এবার দেখো এইটা 1 ইন্টু দেখো 2, এটা দেখো 2 ইন্টু হচ্ছে 3, এটা 3 ইন্টু হচ্ছে দেখো 4, আর এটা দেখো 4 ইন্টু হচ্ছে 5। এবারে তুমি যে কোনো একটা সিকোয়েন্সকে ধরে নাও, যে কোনো সিকোয়েন্স মানে হয় তুমি প্রথম সংখ্যাগুলোকে ধরো। দেখো 1 2 3 4, তুমি 4টে পেলে। দেখো এখানে 4টে ভগ্নাংশই আছে। তুমি দেখো এখানে 2 3 4 5 করলে তখন তোমাকে অন্য রাস্তায় যেতে হবে, 5 - 2 + 1 যেতে হবে। তাহলে দরকার কি আছে আমার? তাহলে এখানে যদি আমি ওইভাবে সাজিয়ে নেই 1 ইন্টু 2, দেখো 2 ইন্টু 3 ডট ডট করে দেখো n ইন্টু n প্লাস 1। অতএব আমি বলতে পারি স্যার ফার্স্ট হচ্ছে কত? 1, একটা দিক ধরি 1 2 3 ডট ডট করে n, তার নাম্বার অফ ভগ্নাংশ কত আছে দেখো n, তাহলে উপরে n বসিয়ে দিলাম। নিচে কি হয়? একদম প্রথমটা আর একদম শেষটা কত আছে? n প্লাস 1। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত হবে? n/n প্লাস 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে n/n প্লাস 1, অপশান ডি তে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল ভাই? চলো নেক্সট কোশ্চেন দেখো। ক্রমাগত ছাড় যে একক ছাড়ের সমতুল্য হবে। দেখো প্রথম তুমি হচ্ছে এই দুজনের হিসেবটা খুব তাড়াতাড়ি মানে সুবিধাজনকভাবে করতে পারো। দুটো ছাড়ের সূত্র কি আছে ভাই? a প্লাস বি মাইনাস এ বি বাই দেখো 100। এটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের হচ্ছে সূত্র বা সাকসেসিভ কমানোর সূত্র। ভ্যালু বসাও, 20 প্লাস 25 মাইনাস দেখো 20 ইন্টু 25 বাই হচ্ছে 100। 20 5 100, 5 কাটলে দেখো 5 5 25, তার মানে এখানে কত হবে? 20 প্লাস 25 মাইনাস 5, তারা 25 থেকে 5 গেলে 20। অতএব এখানে টোটাল কত পার্সেন্ট ডিক্রিজ হলো? 40%। এবার তার সঙ্গে আরও 12% হিসেব করো। দেখো 40 প্লাস 12 মাইনাস 40 ইন্টু 12 বাই হচ্ছে দেখো 100। 0 0 বাদ দাও, এটা কত হচ্ছে? 52 মাইনাস 12 4 48 মানে হচ্ছে 4.8 সরি 4.8। তাহলে এখানে 0.52 থেকে 4.8 বাদ দাও, কত হবে? দেখো 2 হবে, আর এটা 7 হবে, এটা দেখো 4। কারণ কি 52 থেকে তুমি যদি বাদ দাও, 52 থেকে 4.8 দেখো 8, তাহলে এটা 0 আছে, তাহলে 10 থেকে 8 গেলে 2 হবে, এখানে 1 আছে, 11 থেকে 7 মানে 4 গেলে 7, আর এখানে দেখো 4। 47.2% হচ্ছে স্যার আমাদের টোটাল ডিসকাউন্ট। পরপর সাকসেসিভ ছাড় দিলে একক ছাড়। 20টি কলমের গড় মূল্য 18 টাকা, 12টি নতুন কলম যোগ করা হয়, তাহলে গড় মূল্য 4 বাড়ে। নতুন কলমগুলোর মোট মূল্য কত? তুমি দুভাবে করতে পারো, এক হচ্ছে ডিটেলস আর একটা শর্টকাট। শর্টকাট কি? দেখো আমরা বলছি 20টা পেনের গড় মূল্য অ্যাভারেজ হচ্ছে কত? 18। বাইরে থেকে 12টা নতুন হচ্ছে পেন অ্যাড করলে গড় মূল্য 4 করে বাড়ে। তাহলে এবারে খেয়াল করো, বাইরে থেকে যখন 12টা অ্যাড করছি তাহলে তারা প্রত্যেকে এসেছে 18 করে নিয়ে, প্রত্যেকে এই সামঞ্জস্য করার জন্য 18 করে নিয়ে এসেছে। এই যে 4 টাকা এক্সট্রা বাড়বে, এই যে 20 এবং 12 টোটাল হচ্ছে 32 জনকে ওরা 4 টাকা করে দেবে বলে এক্সট্রা কিছু নিয়ে এসেছে। সেটা কত? 32 ইন্টু 4 করবো, করলে কত হবে? 4 3 12, 4 2 দেখো 8, তাহলে 128 হচ্ছে ওরা এক্সট্রা নিয়ে এসেছে এই 32 জনের 4 টাকা করে গড় বৃদ্ধি করবে বলে। ঠিক আছে, তাহলে ওদের টোটাল কত নিয়ে এসেছে? তাহলে এই 12 জন এসেছে, প্রত্যেকে 18 করে নিয়ে এসেছে এবং এক্সট্রা 128 নিয়ে এসেছে। তাহলে 12 জনের 18 করে নিয়ে এলে টোটাল কত হবে স্যার? 12 ইন্টু দেখো 18, 18 2 36 3, আর দেখো 18 আর 1 হচ্ছে 18 আর 3 হচ্ছে 216, আর এখানে কত হচ্ছে? 128 যোগ করে দাও, 8 6 14 4 হাতে 1 4, দেখো 344। তাহলে ওরা 344 হচ্ছে এই যে 12টা নতুন এসেছে তাদের টোটাল হচ্ছে 344। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। এ একটা কাজ 16 দিনে করে, বি 24 দিনে করতে পারে। এ একাই কাজটি শুরু করে, বি কতদিন পর কাজটিতে যোগ দিলে কাজটা 10 দিনে শেষ হবে? ভালো করে দেখো, এ কাজটা করে কত দিনে?
এ একটা কাজ করে ভাই 16 দিনে, বি কাজটা করে কত দিনে, বি করে দেখো 24 দিনে। তাহলে আমি টোটাল কাজের পরিমাণ কত বলবো, 48 বলি, 16 3 48, 24 2 48। এবারে দেখো বলেছে এই হচ্ছে টোটাল কাজ, কাজের সময় হচ্ছে আমার এটা। এ একাই কাজ শুরু করে, বি কতদিন পর কাজটিতে যোগ দিলে 10 দিনে কাজ শেষ হবে। তার মানে এইখানে কিছু একটা ডে হচ্ছে কতদিন পর মানে কাজে যোগ দেবে, তার মানে এই কাজটা টোটাল এখানে কি করেছে, 10 দিন পর কাজটিতে যোগ দিলে কাজটি 10 দিনে শেষ হবে। তাহলে টোটাল কাজটা হচ্ছে কত দিনে শেষ হবে স্যার, 10 দিনে। ভালো করে বোঝো, এই 10 দিন একা মাত্র কে কাজ করেছে, পুরো কাজ করেছে 10 দিনকে এ কাজ করেছে। দেখো ভালো করে, তাহলে এ 10 দিনের টোটাল কতটা কাজ গুছিয়ে দিয়েছে, 10 দিনে কতটা টোটাল কাজ গুছিয়েছে, ও একদিনে 3 ইউনিট কাজ করে, 10 দিনে স্যার 30 ইউনিট হচ্ছে কাজ করছে। তাহলে রিমেনিং কাজটা কত হচ্ছে দেখো, 16 ইউনিট কাজ হচ্ছে, সরি 18 ইউনিট কাজ হচ্ছে পড়ে আছে। আর সেটা কে করবে, সেটা করবে হচ্ছে বি করবে। সেই 18 ইউনিট কাজ করতে বি এর সময় লাগবে কত, দেখো 9 দিন সময় লাগবে। তাহলে নিশ্চয়ই টোটাল 10 দিন কাজ হয়েছে, বি কাজ করেছে 9 দিন। তাহলে 9 দিন যদি কাজ করে, কতদিন কাজ হয়ে যাওয়ার পরে বি জয়েন করেছে, বি জয়েন করেছে স্যার কাজ একদিন হয়ে যাওয়ার পরে, কারণ এ কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে। তাহলে এ 10 দিনের টোটাল কত ইউনিট কাজ করে বের করলাম, তাহলে বাকিটা নিশ্চয়ই করেছে বি। তাহলে বাকিটা বি এর করতে কত সময় লাগে, বি এর সময় লাগে স্যার 9 দিন। তাহলে টোটাল কাজ যদি 10 দিনে ফিনিশ হয় আর বি যদি 9 দিন কাজ করে, তাহলে কাজটা হওয়ার কতদিন পরে বি এসেছে, একদিন পরে এসেছে। ঠিক আছে ভাই, চলো লাস্ট কোশ্চেন দেখো আমাদের আজকে। কিছু টাকা সরল সুদে R% হারে জমা করা হয় এবং 55 বছর পর তার দ্বিগুণ হয়, আর এর ভ্যালু কত। মানে অ্যাকচুয়ালি তোমাকে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। 55 বছরে টাকা যদি দ্বিগুণ হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট কত। টাকা দ্বিগুণ হওয়া মানে কি স্যার, প্রিন্সিপাল যদি 1 হয়, দ্বিগুণ হয়েছে মানে অ্যামাউন্ট হয়েছে স্যার 2, তাহলে সেখানে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে 1। এবারে খেয়াল করো, 1 টাকাতে 1 টাকা ইন্টারেস্ট পেয়েছি কত বছরে, 55 বছরে। তাহলে 1 বছরে কত পাবো, বাই 55, আর পার্সেন্টেজ মানে দেখো ইনটু 100। সেটাই আমাকে দেওয়া আছে দেখো R% বা রেট অফ ইন্টারেস্ট। সিম্পলিফাই করো, 5 11 55, 5 2 10, তার মানে 20 বাই হচ্ছে দেখো 11%। দেখো 20 বাই 11 কোথায় আছে, 20 বাই 11% হচ্ছে আমাদের এটা। ঠিক আছে ভাই, এই গেল হচ্ছে আমাদের টোটাল 20টা প্রশ্ন সেট নাম্বার 3 এর। এবারে বলি প্রিপারেশনটাকে ভালো করে নাও, আর যদি তোমার মনে হয় মক টেস্ট ভালো করে দেওয়ার দরকার, সিলেবাস যা দিয়েছে সেই অনুযায়ী মক টেস্ট দরকার, আমাদের অলরেডি গ্রুপ সি এর জন্য 50টা মক টেস্ট এবং গ্রুপ ডি এর জন্য মক টেস্ট আর কিছুদিন পরে লঞ্চ হয়ে যাবে। তো 50টা মক টেস্ট তুমি কোথায় পাবে, তুমি পাবে হচ্ছে আমাদের অ্যাপটা যদি ডাউনলোড করো, অ্যাপের মধ্যে তুমি পাবে হচ্ছে এই যে পেড টেস্ট সিরিজ অপশান আছে না, এখানে গেলে হচ্ছে তুমি গ্রুপ সি এর জন্য 50টা টেস্ট পাবে। ওখানে কি আছে, প্রত্যেকটা জিকে 20টা যে জিকে আছে সেই প্রত্যেকটা জিকের হচ্ছে এক্সট্রা ভ্যালু এডিশন তুমি উত্তর পাবে। ম্যাথ জিআই ভিডিও সলিউশন 50টা সেটের আমি নিজে করিয়ে দেবো। তাহলে এই করলে তোমার দেখো প্রিপারেশনটা একটা অন্য লেভেলের হবে যদি তুমি ঠিকঠাক ফোকাস হয়ে পড়াশোনা করো। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।